স্বাগত আপনাদের হাল্লা বলের পর্দায় বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে এক নজরে শিরোনাম। রেল শিল্পকে বেসরকারীকরণের মধ্য দিয়ে দেশবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন মোদী সরকার। রেলকে সরকারীকরণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে বললেন সিআইটিইউ নেতা প্রাক্তন মন্ত্রী মানিক দে। রাজধানী বিকে রোড স্থিত হোটেল কাম বাড়ি থেকে উদ্ধার অসামাজিক কাজে যুক্ত কয়েক জোড়া যুবক যুবতী। পুলিশের ভয়ে পালাতে গিয়ে ছাদ থেকে ছাপ যুবতী। অটো বোঝাই 3 লক্ষ বিড়ি আটক কৈলাসহর কনকপুরে। মালিক বেপাত্তা, গ্রেপ্তার অটো চালক। অনাহারে অর্থহারে সত্ত্বেও খাদ্য ও জনসম্পদ দপ্তরের ভূমিকায় খুশি খাদ্যমন্ত্রী। জানালেন দ্রব্যমূল্য রোধে দপ্তরের সক্রিয়তার কথা। অনাহারে অর্থহার সত্ত্বেও করোনা পরিস্থিতিতে খাদ্য ও জনসংভরণ দপ্তরের ভূমিকায় সন্তোষ প্রকাশ করলেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। সাংবাদিক সম্মেলনে তুলে ধরলেন দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে দপ্তরের ভূমিকা এবং মজুদ ভাণ্ডারের অবস্থার কথা। করোনা এবং লকডাউন পরিস্থিতির জেরে রাজ্য জুড়ে চলছে অনাহার অর্থহারের ঘটনা। এমনকি বনউল খেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অনেকেই। অভাবের যন্ত্রণায় সন্তান বিক্রির ঘটনাও ঘটেছে শ্রেষ্ঠ ত্রিপুরায়। পারিবারিক অশান্তির মৃত্যুর ঘটনাও ঘটেছে রাজ্যের বুকে। মারণ ভাইরাস পরিস্থিতিতে মাথা পিছু 10 কেজি করে চাউল বন্টনের জন্য বিরোধী দলগুলোর দাবিও পূরণ হয়নি রাজ্যের বুকে। তা সত্ত্বেও শুক্রবার সাংবাদিক সম্মেলনে খাদ্য দপ্তরের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ দপ্তর যেভাবে এই কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করেছে সে সম্পর্কে আজকে বলছি। ত্রিপুরা রাজ্যে 9,21,000 রেশন কার্ড বা ফ্যামিলি হোল্ডার রয়েছে। তার মধ্যে 5,79,000 এনএফএসএ অন্তর্দয় বা বিপিএল ক্যাটাগরি, বাকিরা এপিএল। এই 9,21,000 ফ্যামিলির কাছে এই লকডাউন পরিস্থিতিতে নিয়মিত রেশন সামগ্রী পৌঁছে দেওয়াটা একটা সরকারের কাছে বড় চ্যালেঞ্জ ছিল, এবং আমরা সেই কাজটা সঠিকভাবে করতে পেরেছি। এবং তার জন্য আমি ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ দপ্তরের সমস্ত কর্মকর্তা, সমস্ত আধিকারিকগণ, সমস্ত কর্মকর্তাকে আমি অভিনন্দন জানাই। রাজ্যের যে 3টা ডিপার্টমেন্টের উপর সবচেয়ে বেশি প্রেশার করেছে লকডাউন পরিস্থিতিতে, তার মধ্যে স্বাস্থ্য দপ্তর, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তর, এই 3টার উপর সবচেয়ে বেশি চাপ পড়েছিল। তো আমরা সেই কাজটা সঠিকভাবে মোকাবেলা করতে পেরেছি, এবং আমরা যে সকল জায়গাতে রেশন শপ রয়েছে কিন্তু মানুষের বাড়ি হয়তো অনেকটা দূরে, সেই সকল জায়গাতেও আমরা শিবির করে করে গ্রামের মধ্যে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। তো আমরা এই রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ দপ্তর রাজ্যের মানুষের স্বার্থে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। প্রথম অবস্থায় আমরা রাজ্যের 10টি প্রত্যন্ত ব্লককে আমরা ফ্রি রেশন দিয়েছিলাম 2 মাসের জন্য। পরবর্তী সময় গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা মসুর ডাল দিয়েছি, এবং গণবন্টন ব্যবস্থায় আমরা চিনি দেওয়া শুরু করেছি। তো আমরা এই লকডাউন পরিস্থিতিতে PMGKLY যে প্রকল্প, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, এই যোজনায় মার্চ মাসে লকডাউন শুরু হয়েছিল শেষের দিকে। এপ্রিল, মে, জুন 3 মাসের জন্য প্রথম অবস্থায় মাথা পিছু 5 কেজি চাল এবং পরিবার পিছু 1 কেজি করে মসুর ডাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার।
এবং তা বর্তমানে বৃদ্ধি করে আরও 5 মাস এক্সটেনশন করা হয়েছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত সেটা দেওয়া হবে। পরিবার পিছু 1 কেজি করে চানার ডাল এবং পার হেড 5 কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি যে ত্রিপুরায় যারা দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ তারা এই প্রকল্পের আওতায় এসে উপকৃত হবে। এবং আমরা রাজ্য সরকারের ফুডেন্সি সার্ভিস দপ্তরের পক্ষ থেকে 1 মাসের জন্য এই 5,79,000 পরিবারকে আমরা 5 কেজি করে চাল প্রতিটা মাথা পিছু আমরা বরাদ্দ করেছিলাম। এদিন আলু, পেঁয়াজ সহ অন্যান্য দ্রব্যমূল্য বৃদ্ধির রোধে দপ্তরের ভূমিকার কথাও তুলে ধরেন সাংবাদিক সম্মেলনে। আলুর ক্ষেত্রে এতদিন স্বাভাবিক ছিল, 2 দিনের মধ্যে আলুর দামটা 10 টাকার মতো বৃদ্ধি পেয়েছে। কারণ একটাই, সব টেস্টের জন্য চোরাইবাড়িতে একটা বিশাল লাইন পড়ে রয়েছে গাড়ির। তো সেই জায়গাতে আপনারা দেখছেন প্রতিদিন রাজ্যে প্রায় গতকালকে দেখলাম 98 জন করোনা আক্রান্ত, গত পরশু দিনও করোনা আক্রান্ত হয়েছে 98 জন। তো সেই ক্ষেত্রে একটা কড়াকড়ি চলছে চোরাইবাড়ি গেটে। তো আমরা গতকালকেই আমাদের চিফ সেক্রেটারির সাথে কথা হয়েছে, মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে এবং আমাদের হেলথ সেক্রেটারির সাথে কথা হয়েছে, যাতে অত্যাবশ্যক আমাদের যে এসেনশিয়াল কমোডিটিস যে গুডসগুলি রয়েছে, বিশেষ করে আলু, পেঁয়াজ বা ডাল, অন্যান্য জিনিস, সেগুলির ক্ষেত্রে যাতে কড়াকড়ি একটু কম শিথিল করা হয় এবং তাদেরকে যাতে বাস দেওয়া হয়, চোরাইবাড়ি গেটে যাতে বেশি সময় তাদের সময় নষ্ট না করা হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখছি। এখন আমি বলছিলাম স্যার, বডি প্রিন্টের বেশিও মূল্য রাখা হচ্ছে বিভিন্ন বাজারে, যেমন ডাল, তেল, এইগুলির উপরে বিশেষ করে। তো এই ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে বা আপনাদের তরফ থেকে কি স্টেপ নেওয়া হবে? যদি দেখুন, এরকম স্পেসিফিক যদি কোনো উদাহরণ থাকে, কোনো দোকানদার বোর্ডের রেট থেকে বেশি রাখছে দাম, আমাদের কাছে সরাসরি অভিযোগ করবেন। আমি আমার মোবাইল নাম্বার বলে দিচ্ছি, 9436501767। এই নাম্বারে ফোন করতে পারেন। আমাদের ডিরেক্ট রেশন নাম্বার দিয়েছে, আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে 9436501767। অভিযোগ করতে পারেন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। কেউ যদি কোনো বোর্ডের রেট থেকে বেশি দাম রাখে, এরকম কোনো নজর আমাদের গোচরে যদি এরকম আসে, সঙ্গে সঙ্গে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং নিয়মিত আমাদের বাজারগুলি রেড করা হচ্ছে, নিয়মিত আমাদের বাজারগুলি ভিজিট করা হচ্ছে। এর সাথে রাজ্যের বুকে পর্যাপ্ত খাদ্য সামগ্রী মজুত রয়েছে বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, হালাবল। বাংলাদেশ জুড়ে যাত্রীবাহী বাসের সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরিধান বিষয়ে সচেতনতামূলক প্রচার এবং অভিযান চালাচ্ছে পুলিশ। দেশের বিভিন্ন মেট্রোপলিটন সিটির সাথে গাজীপুর মেট্রোপলিটন সিটিতেও হ্যান্ড মাইকের সাহায্যে প্রচার পুলিশ কর্মীদের। বাংলাদেশে গণপরিবহনে যাত্রীরা যাতে সিটে বসার সময় প্রত্যেকে দূরত্ব বজায় রেখে যাতায়াত করেন এবং মাস্ক ব্যবহার করেন, সে বিষয়ে প্রতিটি বাসে নজরদারি করছে পুলিশ। এসব যানবাহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা চেক করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ সময় যানবাহনের চালক, হেল্পার ও যাত্রীদের মধ্যে যাদের মাস্ক নেই তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং সকলকে সার্বক্ষণিকভাবে মাস্ক ব্যবহার করার জন্য বলেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন। করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে গণপরিবহন চলাচল ও মার্কেট খোলা হয়েছে কিনা তা দেখার জন্য সরেজমিনে কাজ করছে পুলিশ। পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। প্রতিদিন যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য হ্যান্ড মাইকের মাধ্যমে জানানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হালাবল। রোগীদের সঙ্গে খারাপ ব্যবহারে অভিযোগ উঠল বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ দীপ্তনীল নাথের বিরুদ্ধে। স্বাস্থ্য কেন্দ্রের ওষুধ ক্রয় করার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে ওই ডাক্তারের বিরুদ্ধে। চরম ক্ষোভ স্থানীয়দের মধ্যে। ভালো ডাক্তারগুলি হিংসার কবলে পড়ে বক্সনগর হাসপাতাল ছাড়তে বাধ্য হয়। এলাকার কিছু স্বার্থান্বেষী শাসক দলীয় নেতার নাম ভারিয়ে হাসপাতালের অন্য ডাক্তারদের বদলির হুমকি ধুমকি দিয়ে থাকেন বলে অভিযোগ।
এই স্বার্থবাদী ডাক্তারের হিংসার কবলে পড়ে প্রায় 3 জন ডাক্তার যথাক্রমে প্রসেনজিৎ সরকার, সাদিকুর রশিদ এবং রতন দেববর্মা হাসপাতাল ছাড়তে বাধ্য হয়েছিল। এতে করে বক্সনগরের রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিছুদিন পূর্বে ত্রিপুরার একটি সংবাদ পত্রিকায় হাসপাতালে ফার্মেসির ওষুধ বরাত ও ক্রয় সংক্রান্ত বিষয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। নিত্যদিন এই ডাক্তারবাবুর বিরুদ্ধে রোগীরা খারাপ ব্যবহারের অভিযোগ উঠে আসছে। শুক্রবার এমনই একটি কামাই বাণিজ্যের অভিযোগ উঠে জনৈক ডাক্তারবাবুর বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, রহিমপুরের এক প্রসূতি মা বক্সনগরের সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি ছিলেন। সকালে এই রোগিণীকে ডাক্তার দীপ্তনীল বাবু ছুটি দেন, কিন্তু লকডাউন থাকায় ব্যক্তিগতভাবে কোনো গাড়ি রিজার্ভ করতে অক্ষম হয় রোগিণী। তাই রোগীর এক আত্মীয় স্বজন ফ্রি পরিষেবা থাকা 102 অ্যাম্বুলেন্সকে কল করলে অ্যাম্বুলেন্স হাসপাতালে আসে। তখন প্রসূতি মা অর্থাৎ রোগিণীকে অ্যাম্বুলেন্স দিয়ে বাড়ি যেতে বাধা প্রদান করে এবং নিয়ম অনুযায়ী ডাক্তারবাবু কাগজে স্বাক্ষর করতে অসম্মত হয়। তখন 102 অ্যাম্বুলেন্সের অধিকর্তা মহকুমার স্বাস্থ্য আধিকারিককে জানালে স্বাক্ষর করেন। প্রায় 3 ঘন্টা রোগীকে হাসপাতালে বসিয়ে রাখে। এতে রোগীর ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়। আপনারা অফিস থেকে ফোন করেন, আপনারা অ্যাম্বুলেন্স দিব, ম্যাডামের একটা লিখে দিচ্ছে, ছুটি কাগজ লিখে দিচ্ছে। তো আমরা ফোন করছি, তারা এসে তারা দিতে আছে, ব্যাটারটা করছে, বাচ্চারা রাখতে আছে। কতক্ষণ হয়েছে? বাচ্চারা সিলেটে আছে, আধা ঘন্টার উপর হয়েছে। মানে গাড়ির মধ্যে বসে রয়েছে কারা? স্যারে দেন ম্যাডামে করে দিছে, আমরা তারা রান্না আনছি অর্ডার দিয়া। সারে দিতে আসে না, সেইটা সারে আরো ওই ইয়ারে তারা পার্টির লুকেরা বাড়িয়ে মানা করছে, সেই দিয়ে না সিগনেচার যেহেতু না দেয়, মানা করছে না যেন দেয়। জানা যায়, এই সন্তানেশী ডাক্তারবাবু আশাপাড়ি দুপরিয়া বাঁধ এলাকার একটি মালিকানা গাড়ির সঙ্গে কমিশন হিসেবে চুক্তি করে রাখে। এই চুক্তি অনুযায়ী সর্বদা এই গাড়িকে রোগী নেওয়ার জন্য ফোন করে। এই গাড়িটি দিয়ে যাওয়ার জন্য জনিকা রোগিণীকে চাপ দেন ইনচার্জ ডাক্তারবাবু। তাই গাড়ির ব্যবসা মহলেও তুমুল অভিযোগ ওঠে এই ডাক্তারের বিরুদ্ধে। তাই বক্সনগরবাসী চায় এই ডাক্তারকে অতি তাড়াতাড়ি বদলি করে ভালো চিকিৎসক প্রদান করার জন্য। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। মানুষের জীবন সম্পত্তি রক্ষা করার পরিবর্তে রেলকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। রেলকে বিক্রি করা মানে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। শুক্রবার রেল শিল্পকে বেসরকারীকরণের প্রতিবাদে রাজ্যব্যাপী বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে এই অভিযোগ করেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। শুক্রবার রেল শিল্পকে বেসরকারীকরণের প্রতিবাদে রাজ্যব্যাপী বিক্ষোভ প্রদর্শন করে সিআইটিইউ। রাজধানী বুকে সিআইটিইউর এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে সহ সিআইটিইউ শীর্ষস্তরীয় নেতৃবৃন্দ। দিনের এই কর্মসূচিতে অংশ নিয়ে সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে জানিয়েছেন, রেল হচ্ছে সাধারণ মানুষের সম্পদ। রেল বেসরকারীকরণ করা হলে সাধারণ মানুষের উপর চাপ এবং বোঝা বাড়বে। আন্দোলনে সামিল হওয়ার জন্য আপনারা ইতিমধ্যে জেনেছেন 109টা অর্থাৎ 109 জোড়া ট্রেন চালু করার জন্য বিজ্ঞপ্তি তারা জারি করে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট কল করেছেন। এটা লক্ষ্য হলো রেল হলো সাধারণ মানুষের এবং জনগণের একটা সম্পদ। রেল কিনে নিতে হয়েছে ব্রিটিশদের থেকে এবং ধীরে ধীরে গোটা ভারতবর্ষে তার একটা বিরাট নেটওয়ার্ক। যাত্রীরা যেমন রেলকে ব্যবহার করে, পণ্য পরিষেবার অন্যতম বড় মাধ্যম হল রেল পরিষেবা। সাধারণ যাত্রীরা রেল ছাড়া সাধারণত বিমানে যাতায়াত তাদের পক্ষে সম্ভব না। আর বিমান থাকুক গাড়ি থাকুক, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে গেলে রেল ছাড়া কোনো পথ নেই। গ্রাম থেকে শহর এই নেটওয়ার্কটা গড়ে তুলেছে রেল পরিষেবা। ওরা 109টা জোড়া রেল বেসরকারীকরণের মধ্য দিয়ে তারা এই পদক্ষেপটা গ্রহণ করেছেন। এই কারণে ধীরে ধীরে সম্পূর্ণটাই বেসরকারীকরণ করে দেবে। এটা বেসরকারীকরণ করা অর্থ সাধারণ মানুষ এখন রেল পরিষেবা সস্তায় যাওয়ার যে সুযোগটা পায় বা কম পয়সা যাওয়ার যে সুযোগটা পায়,
সেই সুযোগ থেকে বঞ্চিত হবে। বেসরকারি ব্যবস্থাপনা প্রথম দিকে ভালো দেখাবে, এরপর আপনি টয়লেট ব্যবহার করলে পয়সা দিতে হবে, সিটের মধ্যে একটা কিছু দিলে পয়সা দিতে হবে, খাওয়া দিলে ডাবল চার্জ দিতে হবে, আর সেখানে মাসুল যেটা ঠিক হবে, এখন তো কেন্দ্রীয় সরকার বা রেল মন্ত্রক ঠিক করে তার মাসুল কত হবে, রেলের ভাড়াটা কত হবে। বেসরকারিকরণ করার সঙ্গে সঙ্গে ওই 109 জনের ট্রেন সবটা তাদের ইচ্ছা অনিচ্ছার উপর ভাড়া নির্ধারণ হবে, অর্থাৎ প্রতি ঘন্টায় ঘন্টায় দেখবেন ভাড়া চেঞ্জ হবে। চেঞ্জ হওয়া মানে কি কমবে না, এটা বাড়বে, এটা সাধারণ মানুষের উপরে বোঝা বাড়বে, চাপ বাড়বে। এতে সিপিও নেতা মানিক দে আরো জানিয়েছেন, দেশের সরকার বর্তমান পরিস্থিতিতে মানুষের জীবন সম্পত্তিকে রক্ষা না করে দেশকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। করোনার আক্রমণ ব্যাপক হারে বেড়ে গেছে আমাদের দেশে, এটা মারাত্মক আকার নিয়েছে। কোথায় কেন্দ্রীয় সরকার তার মাইন্ড বা তার মন বেশিভাবে মনোযোগ সহকারে চিন্তা ভাবনা করা উচিত মানুষের জীবন রক্ষা করার জন্য। এগুলো না ভেবে আমরা লক্ষ্য করছি রেল বিক্রি করে দাও, ওইদিকে আরেকটা শুরু করে দিয়েছেন বিক্রি করার জন্য অস্ত্র তৈরি কারখানা যেগুলো আছে, 47টা কারখানা আছে, সেগুলো বিক্রি করে দেওয়ার জন্য কাজ শুরু করে দিয়েছেন। ব্যাংক বিক্রি করার কাজ শুরু করে দিয়েছেন। কয়লা বিক্রি করার বিরুদ্ধে ধর্মঘট হয়ে গেছে, আরেকটা ধর্মঘটের জন্য প্রস্তুতি চলছে। এবং এইটা কি এখানে মানুষের জীবন সম্পত্তি রক্ষা না করে তিনি এখন দেশ বিক্রি করার কাজে নেমে গেছেন। এটা তো দেশের সম্পদ বিক্রি করা মানে দেশ বিক্রি করা। একদিক দিয়ে বলবে স্বনির্ভর ভারত করে তুলো, আত্মনির্ভর ভারত করে তুলো, এটা কি আত্মনির্ভর ভারত? 100% এই যে একটা করেছেন 100% বিদেশি পুঁজি ঢুকবে, এটা ক্লিয়ার করে দিয়েছেন। 100% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বৈদেশিক পুঁজি ঢুকার অনুমতি দিয়ে দিয়েছেন। এটাকে আত্মনির্ভর ভারত তৈরি হবে না ভারতকে অর্থনৈতিক দিক থেকে গ্রাস করে একটা পরাধীনতার দিকে নিয়ে যাবে এবং আর্থিক পরাধীনতা আরো বেশি। এই প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রীর আরো অভিযোগ হচ্ছে, রেল বিক্রি করা মানে আমরা মনে করি এটা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে চরম পরিপন্থী। তাই নির্বাচন আগে বলতে পারতেন যে রেল বিক্রি করে দেবো, ভোট পেয়ে রেল বিক্রি করে দিচ্ছেন। এটা হলো জনগণের সঙ্গে এক ধরনের বিশ্বাসঘাতকামী, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকামী। তারাও দেওয়ার দাবি জানিয়েছি, কোনো সিদ্ধান্ত নিলেন না। 7,500 টাকা নগদে প্রত্যেক পরিবার যারা আয়কর দেন না দেওয়ার জন্য বলা হয়েছে, কোনো সিদ্ধান্ত নিলেন না। আর অথচ তিনি বিক্রির সিদ্ধান্ত নিতে পারেন, আর 7,500 টাকা নগদে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন না, 10 কেজি চাউল দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন না। এ তো মানুষের স্বার্থে চরম পরিপন্থী। আমরা যুক্ত করে এদিন সিআইটিউর রাজ্য সভাপতি রাজ্যের বুকে রেল ডিভিশন গঠন এবং রিক্রুটমেন্ট সেন্টার গঠন করারও দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। 3 লক্ষ বিড়ি বোঝাই অটো গাড়ি সহ চালককে গ্রেপ্তারে সক্ষম হল কৈলাসহর থানার পুলিশ। ঘটনা মহকুমার কনকপুরে। গোপন খবরের ভিত্তিতে অটো বোঝাই 3 লক্ষ বিড়ি উদ্ধারে সাফল্য পেল কৈলাসহর থানার পুলিশ। সেই সাথে অটো চালককেও নিজেদের হেফাজতে নিয়ে যায় পুলিশ। ধৃত অটো চালকের নাম জামাল মিয়া। অটোটি কৈলাসহর বাজার থেকে লাঠি ওড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। বিড়ির মালিকের নাম ধাম কিছুই জানা ছিল না অটো চালকের। বাড়ি কোন জায়গায়? কোন জায়গায় কি করেন আপনি? অটো চালাই। আপনি থানাত কেন আনছেন আইসে পুলিশ? এই বিড়ি লিয়ে যাওয়া। মানে কতটা বিড়ি আছে? 3 লাখ। হ্যাঁ 3 লাখ। 3 লাখ টাকার না 3 লাখ বিড়ি আছে। 3 লাখ বিড়ি আছে। কত টাকা লাগবে? বাজার মূল্য কত এগুলো? অতটা আমি জানি না। কার বিড়ি এগুলা? এটা ওই লাঠির মালিকের নাম কি না? মালিকের নামও জানি। তো আপনি বিড়ি আছেন, আপনি কোন জায়গায় নেবেন? আমারে বলছে গাড়ি লিয়ে যাইতাম আমি জানা। মালিকের নাম জানেন না আপনি? আপনি কি গাড়ির চালক? ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। রাজধানী বিকে রোড স্থিত বিজয়া প্যালেস থেকে উদ্ধার অসামাজিক কাজে যুক্ত বেশ কয়েক জোড়া যুবক যুবতী। পুলিশের ভয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত এক যুবতী। ঘটনাস্থলে দমকলের বাহিনী।
সহ অসামাজিক কাজকর্মের নিরাপদ স্থানে পরিণত হয়েছে তিলোত্তমা শহর তথা স্মার্ট সিটি আগরতলা। শুক্রবার রাজধানী বিকে রোড স্থিত বিজয়া প্যালেস থেকে অসামাজিক কাজকর্মে রত বেশ কয়েকজোড়া যুবক যুবতীকে আটক করে পুলিশ। পুলিশের ভয়ে পালাতে গিয়ে ওই হোটেল কাম বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেয় এক নগ্ন যুবতী। গুরুতর আহত যুবতীকে উদ্ধার করে জীবিত নিয়ে যায় দমকলের কর্মীরা। পূর্ব থানা ও পূর্ব মহিলা থানার পুলিশদের এই সফল অভিযানের দৃশ্য স্বচক্ষে উপভোগ করেন অসংখ্য পথচারী। সামাজিক দূরত্বের বিধিনিষেধকে উপেক্ষা করে উৎসুক মানুষের ভিড় জমে যায় সেখানে। শ্রেষ্ঠ ত্রিপুরার আরো একটি কদর্য দৃশ্য ও ঘটনার সাক্ষী রইলেন নিগমবাসীরা। পুলিশের এই অভিযান সম্পর্কে বলতে গিয়ে এসডিপিও সদর শাশ্বত কুমার জানিয়েছেন, की लीगल एक्टिविटीज़ चल रही है वहाँ पे विजय होटल जो है मरा चौमनी पे, तो उस हिसाब से हम लोग टीम बनाए और हम लोग गए वहाँ पे रेड किए। वहाँ पे मिला भी प्रेजेंस लीगल एक्टिविटी का, उस हिसाब से लीगल एक्शन लिया गया है। कुछ लोग को एप्रीहेंड भी किए, लेके आए हैं। अभी इन्वेस्टिगेशन चल रहा है, आगे कुछ कंक्रीट मिलेगा तो आपको बताएंगे। मालिक को अरेस्ट किया? हाँ, अभी पूरा तो इन्वेस्टिगेशन चल रहा है। जो लोग वहाँ पे प्रेजेंट थे उनमें से कुछ लोग को उठाया है। सर कितने उठाया और कितने स्पेसिफिक्स अभी नहीं बता पाएंगे, ठीक है। এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে অবাধে চলছে বিভিন্ন অসামাজিক কাজ। আম্পা সাম্বার মতো অবৈধ অসামাজিক ঠেক রয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে। ভালো ভালো ফ্যামিলির গৃহবধূ এমনকি কন্যারাও জড়িয়ে আসে এই ধরনের অসামাজিক কাজে। অলিখিত পতিতালয়ও রয়েছে রাজধানী বুকে। বিউটি পার্লারের নাম দিয়েও চলছে দেহ ব্যবসার কাজ। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। শেষ করার আগে আরো একবার শিরোনাম। রেল শিল্পকে বেসরকারীকরণের মধ্য দিয়ে দেশবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন মোদী সরকার। রেলকে সরকারীকরণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে বললেন সিআইটিইউ নেতা প্রাক্তন মন্ত্রী মানিক। রাজধানী বিকে রোড স্থিত হোটেল কাম বাড়ি থেকে উদ্ধার অসামাজিক কাজে যুক্ত কয়েক জোড়া যুবক যুবতী। পুলিশের ভয়ে পালাতে গিয়ে ছাদ থেকে ঝাঁপ যুবতী। অটো বোঝাই 3 লক্ষ বিড়ি আটক কৈলাসহর কনকপুরে। মালিক বেপাত্তা, গ্রেপ্তার অটো চালক। অনাহারে অর্থহারে সত্ত্বেও খাদ্য ও জনসম্পদ দপ্তরের ভূমিকায় খুশি খাদ্যমন্ত্রী। জানালেন দ্রব্যমূল্য রোধে দপ্তরের সক্রিয়তার কথা। এখন এই পর্যন্তই। অন্যান্য নিউজ আপডেটস দেখতে চোখ রাখুন হাল্লাবোলের পর্দায়। নমস্কার।